আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। যাদের সক্ষমতা নেই তারাই ভোট বর্জন করে, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখার নির্দেশ। বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। অবশেষে কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি, সন্ধ্যা নাগাদ ঢাকায় হবার সম্ভাবনা। নগরায়নের বিষাক্ত ছোবলে উত্তপ্ত তিলোত্তমা নগরী। বিতর্কিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ৩ মামলা দায়ের, ৭ দিনের রিমান্ড চাইবে ডিবি পুলিশ। তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশের মরদেহ দেশে, সবার বাড়ি গোপালগঞ্জে, সমুদ্রপথে যাচ্ছিলেন ইউরোপ। হজ ফ্লাইট ৯ মে থেকে শুরু, ভিসা জটিলতায় সৌদিতে বাড়ি ভাড়া করতে পারছেন না এজেন্সি মালিকরা, শেষ পর্যন্ত সংকট থাকবে না আশাবাদ মন্ত্রীর। সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ টিআইবির। নির্যাতনের শিকার পরিবেশ সাংবাদিকরা। 2022-23 মেয়াদে 12 পরিবেশ কর্মী নিহতের দাবি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে নির্বাচন করেছে আওয়ামী লীগ। অতি বাম অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে তারা দেশের উন্নয়ন চায় না। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তিনি না থাকলে দেশ পরিচালনা করবে কে? এখনো কোনো নেতৃত্ব তৈরি হয়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই। অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে থাইল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় রয়েছে। থাইল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়নকল্পে আমরা গঠনমূলক আলোচনা করি। এ সময় আমি 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, ডিজিটালাইজড এবং জলবায়ু সহনশীল দেশে রূপান্তর এবং বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মূল্যবান অংশীদার হিসেবে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করি। তিনি আরও বলেন, জনগণ যাকে চাইবে তারাই দেশ পরিচালনা করবে। জনগণ ভোট দিয়েছে বলেই আওয়ামী লীগ টানা দেশ পরিচালনা করছে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যার শঙ্কা রয়েছে, তবে দুর্যোগ মোকাবেলার সব প্রস্তুতি রেখেছে সরকার। এ সময় উপজেলা নির্বাচন নিয়েও বেশ কয়েকবারই ওঠে প্রশ্ন। প্রধানমন্ত্রী জানান, যাদের রাজনৈতিক সক্ষমতা নেই তারাই নির্বাচন বর্জন করে। জানান, স্থানীয় উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়, প্রভাব মুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি, আমাদের অনেকে তো পরিবারে অনেকে তো দীর্ঘদিন ধরে এক একটা জায়গায়
তারা আগেই নির্বাচন করে, মানে যিনি এমপি হচ্ছেন তার বহু আগে থেকে নির্বাচন করে, কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে। আর তাদেরকে আমরা মানা করি কি করে? তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বৃষ্টির। চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা। এক পশলা বৃষ্টিতে ভিজল পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। সকাল থেকে বজ্রসহ থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মেলে। এতে ভিজেছে টানা গরমে শুষ্ক হয়ে থাকা পাহাড়ের লাল মাটি ও সবুজ প্রকৃতি। গরমে ঝাঁঝালো রৌদ্রের তাপ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে বৃষ্টি শুরুর আগে যেভাবে আকাশ গর্জেছে সেই অনুযায়ী বৃষ্টির দেখা মেলেনি। এর আগে সকাল 8টার দিকে মেঘে কালো হয়ে আসে আকাশ। হালকা বাতাস বইতে শুরু করে। বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি ঝরতে থাকে। এই অবস্থা স্থায়ী হয়নি বেশিক্ষণ, তারপরও যেন প্রশান্তি এনে দিয়েছে পাহাড়ের নাগরিক জীবনে। ফেনীতে 8:30 নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেলার বেশিরভাগ উপজেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আকাশে মেঘ সহ বৃষ্টি দেখে মানুষের মাঝে স্বস্তি ছড়ালেও সেই খুশি স্থায়ী হয়নি। ঘণ্টাখানেক পর আবারও দেখা যায় গরমের তীব্রতা। রোদে চৌচির হওয়া মাটি মুহূর্তেই শুষে নেয় বৃষ্টির পানি। স্থানীয় আবহাওয়া অফিস জানায় জেলায় 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কক্সবাজারে সকাল 9:30 থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, যা আধা ঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল। এর আগে মধ্যরাতেও বৃষ্টি হয়। প্রচণ্ড তাপপ্রবাহের পর এমন বৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এদিকে বৃষ্টির আগে বজ্রপাতে কক্সবাজারের পেকুয়ায় 2 লবণ শ্রমিক ও রাঙামাটিতে প্রাণ গেছে 2 জনের। এছাড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 1 জন মারা গেছেন। এদিকে সন্ধ্যা নাগাদ ঢাকা এবং ময়মনসিংহ বিভাগেও দমকা হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে জানানো হয়, এতে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার রাত থেকে সকাল পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় 28 মিলিমিটার। দেশের পূর্বাঞ্চল হয়ে আগামী 4 থেকে 5 মে নাগাদ দেশের পশ্চিমাঞ্চলেরও বৃষ্টিপাত শুরু হবে, যা চলমান থাকবে 11 মে পর্যন্ত। এ সময় তাপমাত্রা কমলেও এরপর থেকে আবারও বাড়তে পারে দাবদাহ। আমরা আশা করছি এই আজ দুপুরের পর থেকে, অর্থাৎ সন্ধ্যার দিক থেকে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আমাদের যে চলমান যে তাপদাহ, সে তাপদাহ আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। সব দিকের ছুটে আসা মানুষ এক হয় এই শহরে। এখানে কেউ হুট করে লুট করে নেয় সব প্রাপ্তি, কারো লড়াই চিরকালের। এই ঢাকা তার আদিবাসী থেকে অধিবাসী সবাইকে দিল কত কি, অথচ এখন নিজেই খাঁ খাঁ করছে। ভীষণ উত্তাপে পুড়ছে ঢাকা। এই তাপপ্রবাহে গোটা নগর যেন জ্বলছে উনুনের আগুনে। সারি সারি দালান আর রাজপথ কাঁপানো গাড়িতে মুখ বুজে থাকা মানুষ যত। রাজ্যের ভাবনা নিয়ে ভিড়ের স্রোতে একা হেঁটে চলা মানুষটিও ঘরমাক্ত। শ্রমজীবী নাকাল এই দহন দিনে। কিন্তু এর জন্য দায়ী কে? এই আমি, আপনি, আমরাই আর আমাদের লোভ। নগরায়নের নামে বিষাক্ত ছোবলে আর অবহেলায় বেড়ে ওঠা ঢাকার আত্মকথাই তুলে ধরেছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। এ শহরে গাছের চেয়ে দালান বেশি, জলকণার চেয়ে মানুষ বেশি, ফুলের চেয়ে পঙ্কিল বেশি। এ শহর শিশুর, কবির, ধনীর, ভেসে আসা মানুষের স্বপ্নের লুটেরার। এ শহর তৃষ্ণার। সব নদী খাল শুষে খেয়েও মেটেনি আমার তেষ্টা। এ শহরে সবুজের চেয়ে কংক্রিটের কদর বেশি। এখানে ফুলের সুবাস দূষণের দাপটে উড়ে যায় কর্পূর হয়ে। হ্যালো ঢাকা। না, তুমি আমার প্রিয় ঢাকা, নাকি জাদুর শহর, নাকি তত্ত্ব শহর? তোমার অভিমানের আগুনে পুড়ছি আমি, একটু ছায়ার তৃষ্ণায় পড়ে তোমার পথ,
আমি গাছগুলোকে সব নিলামে দিয়েছি যে, আর জলাধার ভরেছি কংক্রিটে। কাঁচের বড় বড় দালানে আমি যখন শীতাতপে তোমার শরীরে লাগে গরম হাওয়ার হলকা। আমার স্বপ্ন পূরণের ভারে তোমাকে করেছি ক্লান্ত। আমার এগিয়ে যাবার দৌড়ে 1 ইঞ্চি জায়গাও আমি ছাড়ব না। তোমাকে শ্বাস নিতে দেব না আমি। আমার আরো চাই, আরো দালান চাই, গাড়ি চাই, টাকা চাই। আমার কেবল চাই আর চাই। কেমন করে বোঝাই তোমায়, আমি কেবল নিতে শিখেছি, দিতে নয়। তীব্র গরমের কারণে হাইকোর্ট সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিলেও কুমিল্লা ও লক্ষ্মীপুরে বিভিন্ন বিদ্যালয়ে পাঠদান চলছে। শিক্ষকরা বলছেন, মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় স্কুল খোলা রেখেছেন তারা। তবে শিক্ষার্থী উপস্থিতি তুলনামূলক কম। তীব্র গরম এবং হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও পাঠদান চালু রাখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। এদিকে নোয়াখালীতেও সকালের দিকে একটি মাধ্যমিক বিদ্যালয় খোলা ছিল, পরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। তাপপ্রবাহের কারণে গত সোমবার হাইকোর্ট সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা 2 মে পর্যন্ত বন্ধের নির্দেশ দেন। আমাদের ছাত্রদের খুবই কষ্ট হচ্ছে এই ক্লাস করতে, ক্লাসে ফ্রেন্ডগুলো খুব আসতে চলে, কারণ আমাদের খুব সমস্যা হচ্ছে। আমাদের যেহেতু কোনো প্রজ্ঞাপনের কোনো স্বাক্ষর নয়, প্রজ্ঞাপন হয় না এবং স্বাক্ষর নয়, এই জন্য আমরা এটা দায়িত্ব নিতে পারবো না, এই জন্য এটা স্কুল খোলা রাখা হয়েছে। আমরা ওই ধরনের কোনো লিখিত নির্দেশনা আমাদের মানুষের থেকে অথবা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা কোনো লিখিত নির্দেশনা পাইনি বিদায় আমরা আজকে। বিতর্কিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় 3টি মামলা হয়েছে। পুলিশ জানায়, প্রতারণা, মারধর, মানব পাচারের অভিযোগে এসব মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। গতরাতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের বিতর্কিত চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি প্রধান জানান, বেআইনিভাবে বেওয়ারিশ লাশ দাফন, মানব শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি, আর্থিক প্রতারণা, মানব পাচার এবং মাদক চোরাচালানের মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, 7 দিনের রিমান্ড চেয়ে মিল্টন সমাদ্দারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অলরেডি 3টি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। মিরপুর মডেল থানায় রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাব তার কাছে। রাব্বি, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলার বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে এবং কখন নাগাদ তাকে আদালতে নেওয়া হতে পারে, জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন যে আসলে আসামি গ্রেফতার হলে তাকে 24 ঘন্টার মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে আদালত, সে আদালতে তাকে হাজির করতে হয়। সেই বাধ্যবাধকতার কারণে এরই মধ্যে কিন্তু ডিবি পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতের দিকে পাঠানো হয়েছে। এবং আমরা যেমনটা আদালত সূত্রে জানতে পেরেছি যে 3টা নাগাদ তার রিমান্ড শুনানি, সেই রিমান্ড শুনানি হবে। এবং আপনি বলেছেন যে 3টি মামলা হয়েছে এবং সেই 3টি মামলার মধ্যে একটি মানব পাচার, আরেকটি আপনি জাল জালিয়াতি, যে ডেথ সার্টিফিকেট যেগুলো সে বানিয়েছে নিজের মতো করে, অসুখের কারণ, ডাক্তারের সই এবং সিল, এগুলো সব জাল করে তিনি এই কাজগুলো করতেন। এবং সেটি কিন্তু প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পরে কিন্তু এই মিরপুর থানার যিনি ওসি আছেন তিনি আমাদেরকে বলেছেন যে এই মামলাগুলো রুজু হয়েছে এবং একটি মামলার বাদী ডিবি এবং বাকি 2টি মামলার বাদী হতেছে গিয়ে যে ভিকটিম। এবং সেই সাথে একটু বলতে চাই যে এই মামলাগুলোতে 3টি মামলাতেই তাকে রিমান্ডে নেবে পর্যায়ক্রমে এবং প্রাথমিকভাবে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং এই রিমান্ড আবেদন কিন্তু আরও বাড়বে এবং তার বিরুদ্ধে কিন্তু মামলার সংখ্যাও বাড়বে। মিরপুর থানার ওসি তিনি কিন্তু বলেছেন যে তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সব অভিযোগগুলোর সত্যতা পাওয়ার পরই কিন্তু এই 3টি মামলা কিন্তু রুজু হয়েছে। আরও মামলা কিন্তু প্রক্রিয়াধীন আছে বলে কিন্তু মিরপুর থানার ওসি তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদেরকে
জানিয়েছেন। এখন আমরা অপেক্ষায় আছি যে তাকে কোর্টে নেওয়া হবে এবং এরপরে আদালতের যে রিমান্ড শুনানি, সেই শুনানির পর আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই রাব্বি, ধন্যবাদ আপনাকে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহগুলো সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুর 12:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ সময় বিমানবন্দরে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। গত মঙ্গলবার লিবিয়ায় নিযুক্ত ও তিউনিসিয়ার অনাবাসিক দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের উপস্থিতিতে মিশনের কর্মকর্তারা মরদেহগুলো তিউনিস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। নিহত 8 জনের মধ্যে সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফা মাদারীপুর এবং রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপনের বাড়ি গোপালগঞ্জে। ভূমধ্যসাগরে গত 15 ফেব্রুয়ারি নৌকায় আগুনে অন্তত 9 জন নিহত হন। নিহত 19 জন পাকিস্তানের নাগরিক। তো এই দালালদের চাই যে শাস্তি চাই সবাই। আমার ভাগ্যটা চেয়েছি আর সেই বুঝলাম দেখলে মানে কোথাটা ভাগ্যটা চেয়েছে এত বড় বুঝলাম লাগছে। এয়ারপোর্টে যে সব উঠেই দেয় সেই সময় একটা জানি যে ওই সবার উপরে। রহিম দালালের মাধ্যমে দিয়েছিলাম, তার বাড়ি হলো গোপালগঞ্জ। রহিম দালালের মাধ্যমে দিছি, কিন্তু তারা আমাদের কমান্ডমেন্ট রাখে নাই। তারা আমাদের ভাইরে মাইরা পিটাইয়া তারপর ট্রলারে উঠাইতেছে। দর্শক, এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছে তার কাছে। সবুজ, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা শেষ হয়েছে কিনা বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে, কি তথ্য আছে? শাওন, এখনো সেই প্রক্রিয়া শুরুই হয়নি, কারণ কিছুক্ষণ আগেই মাত্র যে তাদের মরদেহ বহনকারী বিমানটি সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এরপরেই মূলত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে যেই মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়াগুলো হয়ে থাকে সেই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে। এখানে প্রবাসী কল্যাণ ডেস্কের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন এবং তারা সবাই মিলে এই প্রক্রিয়াটি শুরু করছেন এবং তাদের স্বজনরাও এসেছেন এবং তাদের স্বজনদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। যে 8 জন মারা গিয়েছেন তাদের মধ্যে 6 জনই আসলে মাদারীপুরের, 2 জন গোপালগঞ্জের। এবং স্বজনদের যারা আসছেন তারা প্রত্যেকেরই অভিযোগ এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, কারণ তারা মূলত তাদের ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে কেউ 15 থেকে 25 লাখ টাকা পর্যন্ত তাদেরকে এই দালালের মাধ্যমে দিয়েছেন এবং হাতে গোনা, অর্থাৎ যেই 8 জন গিয়েছেন এই 8 জনের মধ্যে প্রত্যেকেই 2 থেকে 3 জন নাম এসেছে মূলত দালাল হিসাবে। এর মধ্যে এইখানে কয়েকজন আছে, তার মধ্যে আর বেশ কয়েকজন লিবিয়ায় থাকে। এই পুরো চক্রটি মূলত এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদেরকে এক পর্যায়ে যখন তারা ছোট্ট একটি নৌকার মধ্যে তাদেরকে 52 জনকে, অর্থাৎ যেখানে ধারণ ক্ষমতা 20 থেকে 25 জন বা 30 জন পর্যন্ত, সেখানে 52 জনকে তোলা হয়েছিল। এবং ওই সময় মূলত যারা ফিরে এসেছে, অর্থাৎ এই নৌকার থেকে মূলত 44 জনকে উদ্ধার করা হয়, তার মধ্যে 27 জন বাংলাদেশি। তাদের যে ভাষ্য, তারা বলছেন যে দালালরা মূলত তাদেরকে জোর করে ওই নৌকায় তুলেছিলেন এবং ভেতরে গিয়ে যেটি বলা হচ্ছে যে এটি ডুবে গিয়েছিল, কিন্তু আসলে আদৌ সেটি ডুবে যায়নি। মূলত তাদেরকে নৌকার ভেতরে পাটাতনে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং মাঝ সমুদ্রে গিয়ে সেটি ব্লাস্ট হয়ে আগুন ধরে গিয়েছিল। এবং তারা সবুজ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে আজ বিকেল 5টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 15 এপ্রিল এই অধিবেশন আহ্বান করেন। দ্বাদশ সংসদের প্রথম বাজেটের আগে এই অধিবেশন তেমন দীর্ঘ হবে না। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটাই হবে প্রথম বৈঠক। আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতি মণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ 1 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী হবে শোক প্রস্তাবের উপর আলোচনা। তারপর অধিবেশন মুলতবি করা হবে। হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 4 সদস্য সহ মোট 5 জন নিহত হয়েছেন। বুধবার রাতে মাধবপুর হরিতলায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ জামাল, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অনন্ত, ভাই এনামুল এবং ড্রাইভার হারুন ব্যাপারী। পুলিশ জানায় সিলেটে মাজার জিয়ারত
শেষে প্রাইভেট কারে করে ঢাকায় ফিরছিল পরিবারটি। হরিতলার বাদশা গেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 5 জন। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক। আমরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার এবং দুর্ঘটনা সংঘটনকারী ট্রাক দুইটি আমরা জব্দ করে থানা হেফাজতে রাখি। ট্রাকের অজ্ঞাতনামা চালক পলাতক থাকায় তার নাম ঠিকানা সংগ্রহ এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনার বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নুরনবী সরকারের কাছে। সচিবালয় থেকে এখন যোগ দিচ্ছেন তিনি। নুরনবী, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে নাকি নতুন করে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিস্তারিত কি তথ্য আছে জানতে চাই আপনার কাছ থেকে। হাইকোর্ট বিভাগ যে নির্দেশ দিয়েছিল সেটির প্রেক্ষিতে কিন্তু আজকে পর্যন্ত 2 মে পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম বাদে বন্ধ কিন্তু আজকে। তো আগামী শনিবার রোববার কি হবে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট যেটি কথা শিক্ষা মন্ত্রণালয় আগেই বলেছিল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু শনিবারে ক্লাস নেওয়া হবে এবং সে কারণে শনিবার কিন্তু খোলা থাকছে। অন্যদিকে আগের নির্দেশনা অনুযায়ী রোববার থেকে কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক স্তরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা থাকছে। অর্থাৎ নতুন করে কোনো সিদ্ধান্ত আসেনি যে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে একটা জিনিস খুবই স্পষ্ট, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাপমাত্রা, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ইঙ্গিত দিয়ে রেখেছে যে সব প্রতিষ্ঠানকে কিন্তু ক্ষমতায়িত করা হয়েছে যে তারা চাইলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে এলাকায় তাপপ্রবাহ বেশি থাকবে সেখানে বন্ধ করতে পারবে এবং যেখানে তাপপ্রবাহ থাকবে না সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা চালু রাখতে পারবে। তো এখন পর্যন্ত এটি বোঝা যাচ্ছে শনিবার থেকে মাধ্যমিক স্তরের এবং রোববার থেকে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকছে। তবে আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে আসার কথা যে আগামী শনিবারের নাগাদ কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা কমবে। শাওন। নুরনবী, অনেক ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রশাসনের দেয়া 5টি বাসে করে কিছু শিক্ষার্থী হল ছেড়ে বাড়ি ফিরে গেছেন। তবে অনেকেই প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রয়ে গেছেন আবাসিক হলগুলোতে। শিক্ষার্থীরা জানান প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ায় বাধ্য হয়ে বাড়ি ফিরছেন তারা। হলে থাকা শিক্ষার্থীদের দাবি শিক্ষক দ্বন্দ্বের কারণে বিশ্ববিদ্যালয় কোনোভাবেই বন্ধ থাকতে পারে না। মঙ্গলবার সিন্ডিকেটের সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হয় শিক্ষার্থীদের। বুধবার বিশ্ববিদ্যালয় ও হল খোলা রাখার দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 9 মে শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। এর আগের দিন হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভিসা না পাওয়ায় সৌদিতে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ শেষ করতে পারছে না বেশিরভাগ এজেন্সি মালিক। অনেকের দাবি ভিসা জটিলতায় বহুমুখী সংকট তৈরি হচ্ছে, অনিশ্চয়তা। যদিও ধর্মমন্ত্রী বলছেন বাড়ি ভাড়া না করার কারণেই ভিসা পাননি তারা। ধর্মমন্ত্রী এবং হাব সভাপতি দুজনেই বলছেন শেষ পর্যন্ত সংকট থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। এবারই প্রথম নির্ধারিত কোটার চেয়ে 42,000 কম মুসল্লি হজে যাচ্ছেন বাংলাদেশ থেকে। গাইড সহ সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,400 আর বেসরকারি ব্যবস্থাপনায় 80,600। কোনো ত্রুটি যাতে না হয় তার জন্য সেগুলোকে আমরা দেখে শুনে স্টেক হোল্ডার যারা তাদের সাথে আলোচনা করে এবং যারা এটার সাথে রিলেটেড মন্ত্রণালয় তাদের সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত নিষ্পন্ন হয়েছে। 3টি এয়ারলাইন্স থেকে আমাদের বিমান পরিচালনার ব্যবস্থা করা হয়েছে এবং সেটার শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। তবে জটিলতা দেখা দিয়েছে সৌদিতে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা নিয়ে। হাব সভাপতি জানান এখনও বেশিরভাগ এজেন্সি মালিকের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। দেখুন, হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এজেন্সিকে যেতে হয়, কারণ বাড়ির কন্ডিশন দেখা, বাড়ির ফ্যাসিলিটি সব ঠিক আছে কিনা দেখে শুনে বাড়ি ভাড়া করতে হয় হজযাত্রীদের জন্য। আর এর জন্য যাওয়ার যে ভিসা সেটা ধর্ম মন্ত্রণালয় সেটা অ্যারেঞ্জ করে। এবছর ধর্ম মন্ত্রণালয় এটা করতে পারে নাই বিধায় এজেন্সিগুলি বাড়ি ভাড়ার ভিসা না পাওয়াতে তারা কিন্তু বাড়ি ভাড়া করতে যেতে পারে নাই ম্যাক্সিমামে। তো এটা একটা প্রতিবন্ধকতা আমি বলবো। ভিসা করার আগে বাড়ি ভাড়া করতে হয়, বাড়ি ভাড়া করার পরে তারপর ওই বাড়ি ভাড়ার এগেনস্টে তার ভিসা হয়।
সে কারণেই ভিসা পেতে তাদের দেরি হয়েছে, কিন্তু আমাদের সরকারি ভিসা যেগুলো আমরা শেষ করে ফেলছি। আর যারা এজেন্সিতে যান বেসরকারিভাবে তারা কিন্তু ভিসা করছেন, বন্ধ নাই, এটা চলমান প্রক্রিয়া। আর একদিনে সব করতে হবে তা তো নয়। ভুক্তভোগী এক এজেন্সি মালিক জানান, ভিসা জটিলতায় বাড়ি ভাড়া করতে না পেরে চরম বিপাকে পড়েছেন তিনি। আমরা চতুর্মুখী সংকটের মধ্যে আছি। প্রথমত আমরা হাজি সাহেবদেরকে সঠিক কোনো উত্তর দিতে পারতেছি না, এবং আমরা সঠিক সময় যে তাদেরকে ফ্লাইট করব, ফ্লাইট শিডিউলের ব্যবস্থা করতে পারতেছি না, এবং ওখানকার যে পেমেন্ট শিডিউল সেটাও আমরা এখানে পরিপূর্ণ করতে পারতেছি না। হাব সভাপতি জানান, হজযাত্রীদের ভোগান্তি নিরসন ও সার্বিক সংকট সমাধানে সম্মিলিতভাবে কাজ করছেন তারা। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে যাতে 2024 সালের হজ ভালোভাবে করা যায়, হজ যাত্রীরা যাতে বিড়ম্বনাহীনভাবে যেতে পারে, কোনো ভোগান্তি যাতে না থাকে, স্মুথ হজ অপারেশন যাতে হয়, সে নিরিখে আমরা সবাই কাজ করছি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 15 অথবা 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আপিল বিভাগে নবনিযুক্ত 3 বিচারপতি। বেলা 11:15টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন বিচারপতিরা। এ সময় বঙ্গবন্ধু সমাধিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এর আগে বিচারপতিরা বঙ্গবন্ধু সমাধিসৌধের অভ্যন্তরে প্রবেশ করে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন। পরে বিচারপতিরা বঙ্গবন্ধু মিউজিয়াম এবং গণগ্রন্থাগার পরিদর্শন করেন, পাশাপাশি সেখানে কিছুটা সময় ব্যয় করেন। গত 24 এপ্রিল রাষ্ট্রপতি তাদেরকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। শ্রমিক কর্মচারীদের ফান্ডের লভ্যাংশের অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 2 জুন নির্ধারণ করেছেন আদালত। বেলা 11:30টায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে হাজির হন ডক্টর ইউনূস। এ সময় 2 জুন পর্যন্ত দুর্নীতি মামলায় ডক্টর ইউনূস সহ 14 আসামি জামিনে থাকবেন বলেও আদেশ দেন আদালত। গত 3 মার্চ একই আদালতে ডক্টর ইউনূস আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। গত 1 ফেব্রুয়ারি এই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। কোর্ট পূর্ব সত্যে জামিন মঞ্জুর করেছে সকলের, এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। তিনি সিনিয়র কোর্ট থেকে জামিন নিয়েছেন, বিচারিক আদালতে যে তারিদি বলছেন যে সিনিয়র কোর্ট বেল দিয়েছে, আপনি আমাদেরকে বেলে রাখেন। মাননীয় আদালত সিনিয়র কোর্টের আদেশকে মান্য করে তাকে জামিনে রেখেছেন। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে জানিয়েছে টিআইবি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, পরিবেশ নিয়ে কাজ করা সাংবাদিকরা নির্যাতনের শিকার। 2022-23 মেয়াদে 12 জন পরিবেশ কর্মী নিহত হয়েছে বলে দাবি করেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ভূমিদস্যুদের জবাবদিহিতার আওতায় আনার কোনো কার্যক্রম নেই। এতে সাংবাদিক সহ পরিবেশ কর্মীদের উপর নির্যাতন বাড়ছে। গণমাধ্যম কর্মীদের বাক স্বাধীনতা যাতে খর্ব না হয় সেজন্য সুশাসনের উপর অঙ্গীকারনামা রক্ষার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিকভাবে আন্দোলনের কার্যক্রম সংকুচিত হয়ে যাচ্ছে। রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে প্রতিবাদ করায় গণমাধ্যম কর্মী ও পরিবেশ কর্মীদের হেনস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও দাবি করেন টিআইবির নির্বাহী পরিচালক। আগ্রাসী কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের কারণে অন্তত 23টি বিভিন্ন ধরনের নির্যাতন, হুমকি, হামলা মামলা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক বনাঞ্চল দখল করে ট্রেনিং সেন্টার তৈরি করা, এই ধরনের কাজগুলো কিন্তু মাঠ পর্যায়ে বেশি হয়। যে কারণে মাঠ পর্যায়ের সংবাদকর্মী, মাঠ পর্যায়ের পরিবেশ সুরক্ষা কর্মীদের উপরে আগ্রাসন এবং ঝুঁকিটা বেশি হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত মেনে মূলধনী লাভের উপর কর আরোপ করা হলে নতুনভাবে পুঁজিবাজারে তৈরি হবে অস্থিরতা, বিনিয়োগকারী ধরে রাখাই কঠিন হবে। তাই সংকটের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত না নেয়ার দাবি বিনিয়োগকারীদের। পুঁজিবাজার যেখানে দাঁড়াতেই পারছে না, সেখানে গেইন ট্যাক্স আরোপের চিন্তা অবান্তর, এমনটাই অভিমত অর্থনীতিবিদদের। গেল কয়েক মাস ধরে অস্থিরতা চলছে পুঁজিবাজারে। নানা উদ্যোগের পরও তা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে আলোচনায় এসেছে IMF এর দেয়া ঋণের শর্ত পূরণে পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী লাভের উপর কর আরোপ করতে চায় NBR, যা বিনিয়োগকারীদের মনে নতুন শঙ্কা তৈরি করেছে। তারা বলছেন, নতুন কর আরোপ হবে মরার উপর খড়ার ঘা। ক্যাপিটাল গেইনের উপর যদি ট্যাক্স বসানো হয় তাহলে মরার উপর খড়ার ঘা, এবং এমনিতেই তো বিনিয়োগকারী আসে না। ক্যাপিটাল গেইনের উপর যদি ট্যাক্স বসানো হয় তাহলে কোন বিনিয়োগকারী থাকবে না। এইখানে উচিত সব কিছু মাফ করে দেওয়া, যদি বাঁচাইতো এই মার্কেটকে। মার্কেটের অবস্থা পরিস্থিতি অত্যন্ত খারাপ। আপনি যদি এখানে আবার এই জিনিসটাই করতে চান, ইমপ্লিমেন্ট করেন, ট্যাক্সের বিষয়টা যদি আনেন, মার্কেটে থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই বিনিয়োগকারীরা কয়েক ধাপে কর পরিশোধ করে। নতুন করে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হলে আরও নেতিবাচক প্রভাব পড়বে পুঁজিবাজারে। ট্যাক্স কিন্তু বিভিন্নভাবে আমাদের স্টক মার্কেটের নানান পর্যায়ে কিন্তু ট্যাক্স নেওয়া হয়, দ্বৈত না 3বারও ট্যাক্স নেওয়া হচ্ছে। সর্বোপরি শেয়ার কেনাবেচা করার জন্য আমরা প্রতি মুহূর্তে কিন্তু এখানে ট্যাক্স দিচ্ছি। আমরা একজন বিনিয়োগকারী কয়েক ধাপে ট্যাক্স দিই, আবার যদি ক্যাপিটাল গেইনের উপর আমাকে ট্যাক্স দিতে হয়, তাহলে এটা বাজারের জন্য আসলে হবে কি, লোকজন তখন এখান থেকে হতাশ হবে, নিরাশ হবে, এখান থেকে চলে যাবে। এমনি আমরা অনেক দিন যাবত একটা অস্থির অবস্থার মধ্যে আছি, সেখানে যদি আবার নতুন করে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্সটা আসে, তো সেটা কিন্তু আরেকটা নতুন অস্থিরতা তৈরি করবে। 2015 সালে কিন্তু স্পেশাল গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে এইটা ক্যাপিটাল গেইনটাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তো এখন নতুন করে আসলে এই অস্থির বাজারে সেটার নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। বিশ্লেষকরা বলছেন, ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী লাভের উপর কর আরোপের অবস্থায় নেই পুঁজিবাজার। যেখানে বাজার স্বাভাবিকভাবে চলতে পারছে না, সেখানে নতুন প্রতিবন্ধকতা তৈরি করা ঠিক হবে না। IMF এর এ ধরনের শর্তেরও সমালোচনা করেন অর্থনীতিবিদরা। IMF এর কন্ডিশন অনুযায়ী তো দেশ চালানো উচিত না ইকোনমি। গেইন ট্যাক্স অন্য দেশে আছে, এটা IMF তাদের বহিঃপুস্তকে আছে, এগুলো সে অনুযায়ী কথা বলে। এদেশে গেইন ট্যাক্স, তারা গেইন লসের ট্যাক্স কে দিবে? মার্কেটে আমাদের জিডিপির তুলনা কত? 15%-এর নিচে মার্কেট ক্যাপিটালাইজেশন। IMF যেগুলোতে বলতেছে যেখানে গেইন ট্যাক্স আছে সেখানে জিডিপির তুলনা এগুলো হচ্ছে 70-80-100%-এর উপর। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী লাভের উপর কর আরোপের বিপক্ষে নিয়ন্ত্রক সংস্থা BSECO। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নেত্রকোনায় হাওরের প্রায় 85% বোরো ধান গোলায় উঠে গেছে। আগাম বন্যার সতর্কতায় বাকিটুকু দ্রুত কাটা হচ্ছে, ফলনও ভালো হয়েছে। তবুও দুশ্চিন্তায় চাষিরা, দাবি মিলছে না আয় ব্যয়ের হিসেব, চাইছেন সরকারিভাবে ন্যায্য দামে ধান বিক্রি করতে। নেত্রকোনার মদন মোহনগঞ্জ সহ 6 উপজেলায় চলতি মৌসুমে বোরোর আবাদ হয়েছে 1,85,260 হেক্টর জমিতে। এর মধ্যে হাওরের জমি রয়েছে 41,070 হেক্টর। এরই মধ্যে হাওরের প্রায় 85% ধান কাটা শেষ, বাকিটা দ্রুত গোলায় তুলতে ব্যস্ত চাষিরা। সাথে আছে দুশ্চিন্তাও, মিলছে না আয় ব্যয়ের হিসেব। তাই হাওরের ধানের ন্যায্য মূল্য চান তারা। আমরা টিয়া হাই না, বুঝছেন, উচিত টিয়া হাই না। এই 1,000 টাকা মন, অনেক 700 টাকা মন। ধানের দামে তো পুষে না, ধান তো 800 টাকা মন নেয়। সরকারি শুনছি 1,000-1,200 টাকা মন দিয়েছে, এখন তো পুষে না ধানে। 5,000 টাকা, 1600 টাকা বস্তা। 756টি হারভেস্টার ও 48টি রিপার মেশিন দিয়ে হাওরের ধান কাটার কাজ চলছে। কৃষি বিভাগের আশা, কয়েকদিনের মধ্যেই গোলায় উঠবে সব। কৃষকদের পরামর্শ দিচ্ছি যে যারা ধান 80% পেকে গেলেই যেন দ্রুত ধানটা কর্তন করে ফেলে, তা না হলে যদি শিলাবৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। কৃষক পর্যায়ে সঠিক সময়ে পৌঁছেছে সরকারি প্রণোদনা, প্রাকৃতিক দুর্যোগও নেই। সাথে চাষিদের কঠোর পরিশ্রমের কারণে এবার হাওরে বাম্পার ফলন হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। হাওর এলাকায় বিধান 88 তাদের বীজের আমরা প্রাপ্যতা একটু বেশি করেছিলাম। পাশাপাশি তাদের জমিতে যখন সারগুলি ব্যবহার করবে সেই সারের কোনো ধরনের সংকট আমাদের ছিল না, এবং প্রকৃতি আমাদের অনুকূলে ছিল, যে কারণে ফসলটিতে এই বছর আপনার রোগ এবং পোকার আক্রমণ কম হয়েছে।
জেলায় এবছর 8,02,445 টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 9,000 কোটি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।